নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। নবকুমার থাকলে আজকে নির্ঘাত বলতেন সিপিএম পথ হারাইয়াছে। বিশেষ করে বাংলা সিপিএম তো বটেই। এবারের লোকসভায় ৪২টি আসনের মধ্যে সিপিএম একাই ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পর মাত্র দুটি আসনে সিপিএম তাদের জামানত রাখতে পেরেছে এবং বাদবাকি সবকটা আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যারা দুজন জামানত রেখেছেন তারা দুজনেই সিনিয়র নেতা। একজন হচ্ছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আর একজন সুজন। এই দুজন ছাড়া প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হয়েছে। যে নতুন আর কি জেনারেশনের যাদের দাঁড় করানো হয়েছিল, সে সৃজন হোক, সে দীপশিতা হোক, তাদের প্রত্যেকেরই কিন্তু জামানত আর কি জব্দ হয়েছে। তারা কেউ সেই জামানত পাওয়ার জন্য যে ভোটের শতাংশ পাওয়ার দরকার তারা সেটা পাননি। ফলে নতুন মুখ এলেও সিপিএম কিন্তু কিছুতেই আর কি পশ্চিমবঙ্গের মানুষের মন জয় করতে পারেনি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিপিএম এবার সরাসরি তাদের যেমন সংগঠনের থেকে রিপোর্ট নেবে, তাছাড়া তারা সাধারণ মানুষ বা বাম মনোভাব সম্পন্ন মানুষ কেউ যদি মনে করেন যারা রাজনীতির খবর রাখেন পশ্চিমবঙ্গের, তারা সরাসরি সিপিএমকে পরামর্শ দিতে পারেন এবং তার জন্য একটা ইমেল অ্যাড্রেসও দিয়েছেন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে write2cpm@gmail.com, write2cpim@gmail.com। তো আমার আর মেল নয়, সিপিএমকে যেহেতু আমি এই ইউটিউব চ্যানেল করছি এবং আমার প্রায় দীর্ঘ 25 বছরের সাংবাদিকতা জীবন, এবং এই সাংবাদিকতা জীবনে আমি বেশিরভাগটাই পলিটিক্যাল রিপোর্টিং করেছি, রাজনৈতিক রিপোর্টার হিসাবেই কাজ করেছি। তো সেখানে দাঁড়িয়ে দেখুন, কোনো পলিটিক্যাল পার্টিকে তো জ্ঞান দেওয়া সাংবাদিকদের কাজ নয়, তারপরে আবার সিপিএম পার্টি জ্ঞান তো, কিন্তু সিপিএম চেয়েছে কিছু পরামর্শ যদি তাদের কাজে দেয়, তাই জন্যই বলা। সিপিএমের গোলমাল বা সমস্যা বহু দিক থেকে ক্রমে আর কি চেপে বসছে পুরো পার্টিটার ওপর। এবারের ভোট যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে আমরা কি দেখতে পারবো? যারা বিজেপিকে হারাতে চায় তারা বেছে নিয়েছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বিজেপিকে হারানো সম্ভব। আবার যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চান তারা কিন্তু বেছে নিয়েছে বিজেপিকে। ফলে এই দুটো দলের লড়াইতে সিপিএম কিন্তু কোনো জায়গায় থই খুঁজে পাচ্ছে না। দেখুন, এটা লোকসভার ভোট। ফলে লোকসভার ভোটে আমরা কি দেখলাম? সিপিএম ইন্ডিয়া জোটে আছে, ওই কিন্তু ধরি মাছ না ছুঁই পানির মতো। কেমন? তারা ইন্ডিয়া জোটে আছে, কিন্তু পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা এক মঞ্চে থাকবে না বলে, ওই যে দুর্নীতির গন্ধ গায়ে লেগে যাবে বলে তারা কোনো কমিটিতে যায়নি। সব কমিটি থেকে সিপিএম নিজের উইথড্র করে নিয়েছিল। সিপিআই গিয়েছে, কিন্তু সিপিএম কমিটিতে যায়নি। এবং পশ্চিমবঙ্গে তো সিপিএম সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই লড়াই করেছে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের তোষণের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ আর কি আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা সারা রাজ্য জুড়ে প্রচার করেছেন। এবার অন্য একটা প্রশ্নও আছে, সেটা আমার মনে পড়ে প্রাক্তন সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর কথা। উনি একবার প্রকাশ্যেই বলেছিলেন যে লোকসভার ভোটে আমরা কি বলে ভোট চাইব, মানুষের কাছে আমরা যাব কি করে? কারণ আমরা তো কোনো সময় আর কি লোকসভায় জেতার পর আমরা তো কোনো সময় সরকারে অংশগ্রহণ করি না, আমরা তো সবসময় বাইরে থেকে সাপোর্ট দিই। তাহলে মানুষকে আমরা কি গিয়ে বলবো যে আমরা লোকসভায় জেতার পর কি করব? ঠিকই তো বলেছিলেন সুভাষ চক্রবর্তী। কারণ আমরা দেখেছিলাম যে ইউপি আমলেও সেই বাইরে থেকেই সাপোর্ট করা হলো, এবং জ্যোতিবাবুকে যখন প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল তখনও কিন্তু এই কথাটাই বলা হয়েছিল যে একটা সংখ্যালঘু সরকারে জ্যোতিবাবু যদি প্রধানমন্ত্রী হন তাহলে উনি কি করবেন, কিভাবে পরিচালনা করবেন,
তাই জন্য সেটা সিপিএম কিন্তু সেই সরকারে পর্যন্ত যায়নি। ফলে এখনকার যারা এই 24-এর লোকসভা ভোট শেষ হলো, সিপিএম কিন্তু কোনো রোডম্যাপ দিতে পারেনি যে তারা গিয়ে ওখানে যদি যেতে তাহলে তারা কি করবে, তাহলে তারা কি সরকারে যোগ দেবে না যোগ দেবে না। সিপিএমের কোনো নেতা কিন্তু এখানে ক্লিয়ার কাট কিছু বলতে পারেননি। এবং সবথেকে বড় যেটা সিপিএমের একটা সময় ডায়লামা ছিল, সেটা হচ্ছে কংগ্রেস না বিজেপি কে বড় রাজনৈতিক, আমি শত্রু বলি না, প্রতিপক্ষ বলি, যে রাজনৈতিক প্রতিপক্ষ কে, এটা নিয়ে দশটা মিটিং, প্রচুর খসড়া রিপোর্ট, কেন্দ্রীয় কমিটি, পলিট ব্যুরো, রাজ্য কমিটি, কত যে আলোচনা হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আর কি সিপিএম কোন দিকে কতটা দূরত্ব রাখবে সেটা সিপিএমের প্রচুর আলোচনা হয়েছে, পার্টি কংগ্রেস। এখন সিপিএম যেমন অনায়াসে কংগ্রেসের সঙ্গে ঘর করছে, সিপিএম এখন একান্নবর্তী পরিবার কংগ্রেসকে নিয়ে, তখন কিন্তু সেরকম ছিল না। এইবার সিপিএমের যেটা সমস্যা, এখন তো বিজেপি ঘোষিত শত্রু অল ইন্ডিয়া লেভেলে, কিন্তু এই রাজ্যে দাঁড়িয়ে সিপিএমের কিন্তু সেখানেও এই একই সমস্যা। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে সিপিএমের প্রধান প্রতিপক্ষ কে? প্রধান প্রতিপক্ষ কি এখানে বিজেপি না প্রধান প্রতিপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে এই দুটো জায়গায় সিপিএমকে দুজনের বিরুদ্ধে লগে তৃতীয় একটা জায়গা তৈরি করে নেওয়া বর্তমান যুগে কিন্তু খুব কঠিন। কারণ ধরুন সিপিএম রুটি কাপড়া মাকানের কথা বলে, তো এখনকার যে রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো আর কি যে ওয়েলফেয়ার স্কিমের রাজনীতি করছে, সেটা তো আবাস যোজনার বাড়ি উনি দিয়ে দিচ্ছেন, 100 দিনের কাজের টাকা উনি নিজে দিয়ে দিচ্ছেন, বিভিন্ন স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার চালাচ্ছেন, উনিও তো সেই রুটি কাপড়া মাকানের কথাই বন্দোবস্তই করে দিচ্ছেন। একইভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কিম আসছে, ধরুন এই যে 80 কোটি মানুষকে আজকে দীর্ঘদিন ধরে বিনা পয়সায় রেশন দেওয়া হচ্ছে, তাহলে কি ব্যবস্থা করেছে? সেটা তো রুটির ব্যবস্থাই করা হচ্ছে। মকান প্রায় এবার আবার তৃতীয়বার ক্ষমতায় এসে আবাস যোজনার বাড়ি, 3 কোটি মানুষের আবাস যোজনার বাড়ি করে দেবে বলেছেন নরেন্দ্র মোদী, তাহলে তো সে মকানের ব্যবস্থাই করছেন। ফলে সিপিএম যেটা বলার ব্যবস্থা করছে, তাহলে তো এই দলগুলো করছে, এবং এই দলের হাতে ক্ষমতা আছে, তারা বলতে পারে যে আমরা আজকে এই ব্যবস্থাটা করে দেবো। মমতা ব্যানার্জি যেমন বলছেন যে সব জায়গায় গিয়ে যে তোমরা যদি আমাদের ভোট দাও তাহলে আমি তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবো, বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উনি বাড়িয়ে দিতে পারছেন ভোটের আগে 500 থেকে 1000 টাকা এবং 1200 টাকা করে দিতে পারছেন। তো সিপিএমের হাতের কাছে কিচ্ছু নেই, খালি কিছু গরম গরম বক্তৃতা আছে। ফলে সিপিএমের লড়াইটা খুব কঠিন। তো যাই হোক, সিপিএম যেহেতু প্রস্তাব চাইছে বা পরামর্শ চাইছে, 26 আবার ভোট আসছে। সিপিএম সেই যে 34 বছর শাসনের পর 2011 সালে সিপিএম সরকার থেকে সরে গেল, তারপরে কমতে 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 এখন তো মোটামুটি সংখ্যার নিরিখে শূন্যে চলে গেছে। সে বিধানসভা হোক বা লোকসভা হোক, সিপিএম কিন্তু শূন্যের গেড়েও কিছুতেই পেরোতে পারছে না। কিছুদিন আগে গণশক্তিতে দেখেছিলাম যে 2 দিন আগে হুগলি জেলার সিপিএম সম্পাদক দেবব্রত ঘোষ লিখেছিলেন যে খামতির কথা, এবং সেখানে লিখেছেন আন্দোলনের কথা। হ্যাঁ, সেই প্রশ্নেই আসছি যে লোকসভা ভোট তো চলে গেছে, 1 মাসের উপর হয়ে গেছে। 4 জুন রেজাল্ট বেড়েছে, 4 জুন থেকে আজকে জুলাই মাসও পেরিয়ে অনেক 1 মাসের উপর। তো সিপিএম এর মধ্যে দাঁড়িয়ে কটা আন্দোলন করতে পেরেছে? কারণ ইস্যুর তো কোনো অভাব নেই। ইস্যু এখন আর কি রোজ সকালবেলায় কাগজ খুললেই ইস্যু, কি নেই? চারদিকে গণপিটুনি, মহিলাদের ওপর নির্যাতন, রোজ গণপিটুনি যে কত সংখ্যায় ছাড়িয়ে যাচ্ছে। আজকে 13-14টা, গত 1 সপ্তাহে 5 জন গণপিটুনিতে মারা গেছে। 2 দিন আগে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হকার তোলার কথা বলেছিলেন, জেসিবি নেমে গেল, জেসিবি নেমে গুড়িয়ে দেওয়া হলো। কোথায়? সিপিএমের তো হকার নিয়ে একটা কমিটি আছে, তার সিটু আছে, কোথায় তাদের আন্দোলন? আজকে সিপিএমের যে গণসংগঠনগুলো ছিল, সেই গণসংগঠনের মধ্যে একমাত্র ডিওয়াইএফআইকে দেখা যাচ্ছে যে আন্দোলন করছে কর্মসংস্থানের দাবিতে, কিন্তু অন্যান্য গণসংগঠন যেগুলো কৃষক ফ্রন্ট, ক্ষেত মজুর সমিতি, সেই গণসংগঠনগুলো, মহিলা সমিতি যেটা একটা সময়
মহিলা সমিতির প্রচুর আর কি নেত্রী ছিলেন। কোথায় মহিলা সমিতি? যে এতগুলো রাজ্য জুড়ে যেটা বলা যেতে পারে মহিলাদের শ্লীলতাহানি, সম্ভ্রমহানি, এইসব ঘটনা একের পর এক ঘটা চলেছে। কোথায়? চোপড়া নিয়ে কোথায়? কোচবিহারে বলতে পারে এটা তো বিজেপির লোক, আমরা কেন যাব? তাহলে যেখানে এমনি হচ্ছে, আজকে ডাবগ্রাম ফুলবাড়িতে যে এক মহিলা আত্মহত্যা করলো, কোথায়? যেখানে জেলা থেকে কলকাতা জুড়ে কোথায় মিছিল? সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। যেটা দরকার সেটা হচ্ছে শুধুমাত্র বড় ইস্যু নয়, স্থানীয় ইস্যুতেও একইভাবে এই আন্দোলন করতে হবে, গণ আন্দোলন গড়ে তুলতে হবে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গড়ে তুলতে হবে সেসব গণ আন্দোলনের। কিন্তু এসব তো কোথায় হচ্ছে? সেসবের তো বালাই নেই। বা যেটা অর্ধেক জায়গায় আমি দেখেছি যে সিপিএমের পার্টি অফিসই, বিভিন্ন জায়গায় পার্টি অফিস আছে হয়তো পাড়ায় পাড়ায়, সে পার্টি অফিস খোলার পর্যন্ত লোক নেই। সেই অর্থে জনসংযোগ নেই। যে পাড়ার যারা বয়স্ক লোক, সিনিয়র লোক, তাদের যে টেনে নিয়ে আসা, যে জনসংযোগ, আগে আমি যখন ছোটোবেলা থেকে বড় হয়েছিলাম দেখতাম, সেই জনসংযোগ নেই। বিধানসভার আগে প্রতিটা বাড়ি বাড়ি সিপিএমকে যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে লোকের সাথে কথা বলতে হবে, তাদের আর কি আস্থা দিতে হবে, তাদের বিশ্বাস জোগাতে হবে। কারণ 34 বছরে সিপিএমের কাজকর্ম, সিপিএমের বিশ্বাসের ভিত্তা পুরোপুরি নাড়িয়ে দিয়েছেন। ফলে এই বক্তৃতায় গরম গরম কথা বলে তাতে কোনো চিড়ে ভিজছে না। এবং সবথেকে বড় জিনিস, সিপিএম বলছে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে, কিন্তু রাস্তা, তার জন্য তো রাস্তায় পড়ে থাকতে হবে। তার ইয়ং জেনারেশনের বিভিন্ন ছেলে মেয়ে যারা বর্তমান প্রজন্মের নেতা নেত্রী, তারা তো ফেসবুকে বা সমাজ মাধ্যমে পড়ে থাকেন। তারা সকাল থেকে রাত কি করছেন? যে বিভিন্ন জায়গায় যে সমাজ মাধ্যমে বিপ্লব করছেন এবং সেটা ভাইরাল হচ্ছে, লাইক হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেই ভিডিওগুলো কেটে কেটে তাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলে দিচ্ছেন, তাদের ইনস্টাগ্রামে দিচ্ছেন, তাদের টুইটার অ্যাকাউন্টে দিচ্ছেন, এবং দিনের শেষে দেখছেন কটা লাইক হলো। সেখানে রাস্তায় কোথায়? রাস্তা দেখাবে, সে তো রাস্তায় নামতে হবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে 34 বছর ক্ষমতায় থাকার পর, আজকে ক্ষমতা 11 সাল থেকে নেই, কিন্তু সিপিএমের বহু নেতা, তাদের ঔদ্ধত্য কিন্তু একেবারেই কমেনি। তাদের ঔদ্ধত্য, তাদের অহংকার, তাদের হামবড়া ভাব, তাদের সব জানতা ভাব, সব কিছু জায়গায় তাদের কিন্তু সেটা একদম কমেনি আজকে সেটা। এবং সবথেকে বড় যেটা হচ্ছে শালীনতা, অনেক সময় সেটাও তারা ভেঙে যাচ্ছেন। নিশ্চয়ই তারা বিভিন্ন, কারণ আমরা এখন কি দেখি, সিপিএম সব দলের নেতা নেত্রীদেরই চ্যানেলে যে যাচ্ছেন তারাই তো সেখানকার প্রতিনিধি। তাহলে তাদের হাব ভাব, আচার আচরণ, সেটা দলের আচার আচরণ হিসাবেই গণ্য হয় সেখানে। কিন্তু তাদের সেই ঔদ্ধত্য তাদের বডি ল্যাঙ্গুয়েজেই প্রকাশ পায়। ফলে রাস্তা এখনো বহু দূর। বহু সিপিএমের কাছেও বললাম যে নবকুমার থাকতে বলল সিপিএম আজ পথ হারাইয়াছে। সত্যি সিপিএমের পথের সন্ধান বহুদূর। কিন্তু ওই যে রাস্তা দেখাবে, এটা শুধুমাত্র আর কি ঘোষণা নয়। সিপিএমকে রাস্তায় থেকে ছোট ছোট ইস্যুতেও, এলাকার ইস্যুতে তাকে আন্দোলনে নামতে হবে। এই যেমন একটা উদাহরণ দিই, যে আমি যে পাড়ায় থাকি সেখানে দাঁড়িয়ে থানা থেকে প্রতিটা চায়ের দোকান হোক, ছোট ছোট দোকান হোক, তাদের প্রত্যেককে বলে গেছে যে তোমরা আবার উঠে যাও। এমন গলির মধ্যে তাদের প্রচার করে গেছে, এবং প্রত্যেকে ভয়ে, ছোট চায়ের দোকান যে দিচ্ছে সেও পর্যন্ত ভয় কাটা, কারণ তার উপর ওখানের পর তার 4টে পেট চলে। তো সেখানে সিপিএম নেতারা আসছেন, চা খাচ্ছেন, গল্প করছেন, তারপরে দিব্যি বগল বাজিয়ে চলে যাচ্ছেন বা বড় বড় কথা বলছেন। কিন্তু তাকে নিয়ে যে আন্দোলন করা, 4 জনকে নিয়ে যে আসা, থানায় যাওয়া, ডেপুটেশন দেওয়া, কমিশনারের কাছে যাওয়া, নাথিং, কিচ্ছু নেই। ফলে ওই বলা আর করার মধ্যে প্রচুর ফারাক থেকে যাচ্ছে। ফলে একটা সীতারাম ইয়েচুরি এখানে আসে পর উনি দাবি করেছিলেন রাজ্য কমিটির বৈঠকের পর যে তিনি নতুন চেহারার সিপিএমকে পেয়েছেন। এটা পাওয়া নিশ্চয়ই তাই, যে নতুন যে ছেলেমেয়েগুলো নেমেছে তারা প্রত্যেকেই, তাদের মধ্যে অনেকেই ভালো বক্তা, তারা আর কি লড়াইয়ের জমি আঁকড়ে রাখতে পারেন। তারা এই সময় যখন কেউ সিপিএম করছে বা বাম দল করছে, তারা নিঃসন্দেহে আদর্শকে রেখেই করছে, কারণ এখন তো সিপিএমে কিছু পাওয়ার নেই। পাওয়ার হলে তো এখন অনেক বেশি তৃণমূল বা বিজেপিতে যাওয়ার। কিন্তু যে ছেলেমেয়েগুলো এখন আন্দোলন করছেন তাদের তো কিছু পাওয়ার নেই বলেই তারা সিপিএম আঁকড়েছেন, আদর্শটাকে ধরে আঁকড়ে আছেন।
ফলে ফলে আর কি যে জেনারেশন চেঞ্জ মোহাম্মদ সেলিম করাতে চাইছেন, ফলে সেই ছেলেগুলোকে আরও নতুন মুখকে নিয়ে এসে রিগোরাস রাস্তায় থাকতে হবে নানা ইস্যুতে। কারণ পশ্চিমবঙ্গে আজকে কর্মসংস্থানের খুব খারাপ অবস্থা। ফলে যে পশ্চিমবঙ্গে গ্রাম অঞ্চলে কৃষকের খুব খারাপ অবস্থা। আগেই বলেছিলাম কোথায় কৃষক সভা, যে কৃষক সভায় আমরা দেখেছি সারা ভারত জুড়ে কৃষক আন্দোলন, এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন হান্নান মোল্লা। সেই অন্যতম মিছিলগুলোতে আজকে কৃষি বিল প্রত্যাহার করতে কেন্দ্র বাধ্য হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু সেখানে কৃষক সভার কোনো আর কি আন্দোলন কিছু চোখে পড়ছে না। একইভাবে যেটা সিটুর কথাও বললাম, কোনো আন্দোলন চোখে পড়ছে না। ওই অনেক বেশি এক করে প্রেস মিট করে মিলে যাচ্ছে। ফলে 26 আর বেশি দেরি একেবারেই নেই। কারণ 26-এ কিন্তু আর কেন্দ্র নয়, এবার কিন্তু রাজ্যের ভোট। এবং গত মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর ভোটে লড়বেন। একটা প্রতিষ্ঠান বিরোধী 15টা বছর তার একটা প্রচুর প্রতিষ্ঠান বিরোধী হাওয়া হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটার ওপর করে আজকে তৃতীয়বার ক্ষমতায় থাকার পর উনি চতুর্থবার নির্বাচনে যাচ্ছেন। এবং আরেকটা দেখা, সেটা হচ্ছে বিজেপির কিন্তু একটা ভোট ব্যাংক হয়ে গেছে। বিজেপির সেই অর্থে ভালো নেতৃত্ব নেই, সংগঠনেও প্রচুর দুর্বলতা আছে, কিন্তু 39% ভোট বিজেপি কিন্তু স্টিক করে গেছে। অর্থাৎ বিজেপি নিজের একটা জায়গায় কিন্তু বিজেপির ভোট ব্যাংক আটকে গেছে। এবার সিপিএমের ন্যারেটিভ, যে মেরুকরণের ন্যারেটিভ, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সংখ্যালঘু ভোট পান, হিন্দু ভোট কনসলিডেট হয়ে যাচ্ছে বিজেপির দিকে। এবার সিপিএম এবার ভেবেছিল হয়তো যে সাগরদিঘির উপনির্বাচনে জয়ের পর যে এবার মুসলিম ভোট তাদের ঝুলিতে পড়বে, কিন্তু সেগুড়ে পুরো বালি। মোহাম্মদ সেলিম সেই জন্য দাঁড়িয়েছিলেন একেবারে মুর্শিদাবাদে গিয়ে, ভেবেছিলেন হয়তো যে মুসলিম ভোট কংগ্রেস এবং তারা জোট করে হলে তাদের ঝুলিতে পড়বে, এবং তিনি জেতার একটা সম্ভাবনা ভেবেছিলেন হয়তো, তাই জন্য ওখান থেকে দাঁড়িয়েছিলেন। কিন্তু যেটা দেখলাম যে মুসলিমরা বিজেপিকে হারানোর জন্য যে যেখানে শক্তিশালী সে সেখানেই আর কি তাকে ভোট দিয়েছে। যেখানে কংগ্রেস শক্তিশালী কংগ্রেসের ঝুলিতে গেছে, যেখানে তৃণমূল মনে করেছে ফলে সেখানে তৃণমূলের ঝুলিতে গেছে। ফলে সিপিএম যতই আর কি ভাবুক যে সংখ্যালঘু ভোট তাদের দিকে ফিরে আসবে, ফলে এত সহজে সেটা ফিরবে না। ফলে ওই মেরুকরণের রাজনীতির বাইরে সিপিএমকে প্রতিনিয়ত তাকে রাস্তায় পড়ে থাকতে হবে। কারণ 26-এর ভোটে কিন্তু যদি আবার বলছি এখানে যেমন আছে তেমন কিন্তু সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, জানা নেই যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের আগামী দিন রাজনীতি কোন জায়গায় যায়। কারণ অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি নিজেই বলেছেন অস্থায়ী সভাপতি তিনি সরে যাবেন। তো ফলে এখানে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আগামী দিনে কোথায় যাবে আমরা জানি না। আবার কি ভালো দিকে যাচ্ছে, তাদেরকে এখানে একটা আসন সমঝাতে হবে আগামী বিধানসভায়। কংগ্রেসকে বাঁচিয়ে রাখতে গেলেন, কংগ্রেস মাত্র একটা আসন পেয়েছে বিধানসভায়, 0। এবং যেহেতু আজকে ইন্ডিয়া মঞ্চে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন অধীর চৌধুরীর জন্য তাদের জোট হয়নি, তো এবার কি মাইনাস অধীর সেই জোটের দিকে যাবে? ফলে সিপিএমের লড়াই কিন্তু তাহলে আরও কঠিন হবে, সিপিএম একলা পড়ে যাবে। ফলে দেখা যাক রিগোরাস আন্দোলন যেগুলো বললাম সেগুলো সিপিএম কতটা করে তুলতে পারে। এবং আগামী দিন আর কি ওই যে রাস্তা দেখাবে, শুধুমাত্র যেন একটা কথার কথা না হয়, চটকদারি স্লোগান না হয়, সিপিএম এর বর্তমান প্রজন্ম যেন রাস্তাতেই পড়ে থাকে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।